নমস্কার, আমি সন্দীপ মুখার্জি। আমার সাথে আছে স্নেহাংশু দাশগুপ্ত, সবাই সুমনদা হিসেবেই চেনে। ক্যামেরায় আছে অরিন্দম নাথ। আজকে আমরা একটি বিশেষ সিস্টেম নিয়ে আলোচনা করতে চলেছি। সুমনদার কাছ থেকে বিশদে জানবো। সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষের শিক্ষা পদ্ধতি, শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমাদের প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা বা আধুনিক শিক্ষা ব্যবস্থার কী আমূল পরিবর্তন প্রয়োজন, বা শিক্ষা পদ্ধতিতে কোথায় কাঠামোগত ত্রুটি রয়েছে, বা আমাদের শিক্ষা ব্যবস্থাটা মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিক বলুন, বা প্রাইমারি বলুন, বা আমরা যে পুঁথিকেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এখন চলছি, বা মেকলে যে শিক্ষা ব্যবস্থার প্রবর্তক, যেটার মাধ্যমে আমাদের এখনও উন্নত ভাবা হয় যে আমরা বেশভূষায় আধুনিক হব, ইংরেজি জানবো, এটাকেই এখন মাপকাঠি ধরা হয় যে একজন শিক্ষিতের মাপকাঠি ধরা হয়, তাকে ইংরেজি জানতে হবে। তা এইখানে কোথায় কোথায় কীভাবে সেই শিক্ষা ব্যবস্থার কোন কোন দিক রয়েছে, বা সেই দিকগুলো নিয়ে সুমনদার কী চিন্তা ভাবনা, সেটা আমরা সুমনদার মুখেই শুনবো আজকে। দেখো সন্দীপ, শিক্ষা একটা ব্যাপক ব্যাপার, তার ব্যাপকতা এবং গভীরতা দুটো মাপায়। আমি তো কোনো শিক্ষাবিদ নই, আমার নামের পিছনে DMGT এসব লেখা নেই। আমি এসব বিশ্বাসীও না, কারণ আমার গুরুই আমাকে MA করতে দেননি। কারণ আমি ইতিহাসের ছাত্র, আমাকে বলেছিল তুই যদি ওই পিছনে ওই অ্যালফাবেটগুলো জোড়া দিতে চাস জোড়া দিতে পারিস, কিন্তু তোর ইতিহাসের জ্ঞান বাড়বে না, কারণ আমাদের সিস্টেমটাই গণ্ডগোল আছে। তুই যে ইতিহাসটা ওপরে গিয়ে পড়বি ওটা ভুলই পড়বি, আরও বেশি ভুল পড়বি। তার থেকে তুই যতটা পড়েছিস, তুই গ্র্যাজুয়েট হয়েই তুই ক্ষান্ত থাক। যদি পড়াশোনা জানবার জন্য পড়াশোনা করতে চাস, তাহলে আমার কাছে পড় পার্সোনালি। তা কারণ ভারতবর্ষে এক তো শিক্ষা ব্যবস্থাটাই ঠিক নেই। এবার তোমার প্রশ্ন আসতে পারে যে তাই যদি ঠিক না থাকে, তাহলে আজকে মেধাতে বা ইয়েতে বলছে বিশ্বের এখন অন্যতম সেরা ভারতীয়রাই। আজকে বড় বড় বিদেশি সংস্থা, সে গুগল হোক, সে হোক, সব জায়গায় ভারতীয়রা, সুন্দর পিচাই থেকে শুরু করে সব জায়গায় ভারতীয়রা বসে আছে। সেটা হচ্ছে আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতি এবং ভারতীয় যে জিন, যে ব্লাড, এবং যে হাজার হাজার বছরের সংস্কার, আমাদের সংস্কৃতি, তার ফসল। এটা ওই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার জন্য না। ব্রিটিশরা আসার আগেও ভারতবর্ষ অনেক মেধাবী ছিল। ব্রিটিশরা আসার বহু বছর আগে বীজগণিতম ভারত করে ফেলেছে, অঙ্ক 1 থেকে 0, অ্যালজাবরা, বীজগণিতম অ্যাকচুয়ালি অ্যালজাবরা। পরে আলজিয়া হক বলে একজন যান, তাদের থেকে গ্রিস জানে, তিনি বীজগণিতম শেখেন। তারা পরে গ্রিসে গিয়ে তাদের থেকে শেখে, এবং সে আলজা হক থেকে অ্যালজাবরা। তো এরকম প্রত্যেকটি বিষয়, আমাদের ট্রিনোমেট্রি যেটা হয়, পরে জিওমেট্রি যেটা হয়, আমাদের কিন্তু গুরুকুল থেকে শেখানো হতো। এই পিরামিডের মাপ দেখবে, ওই রম্বস বা এই পিরামিড, ত্রিভুজ, এইগুলো সব আমাদের ম্যাথমেটিক্যাল বহু আগে সেই পণ্ডিত ভাস্করাচার্য, ব্রহ্মগুপ্ত যিনি নালন্দায় ছিলেন, তার আগে ব্রহ্মগুপ্ত ছিলেন, তার আগে ভাস্করাচার্য ছিলেন, এমনকি ঋষি কণাদ, যিনি অ্যাটমের, আর্যভট্ট, বরাহমির, ঋষি কণাদ তো ইভেন অ্যাটমের স্ট্রাকচার পর্যন্ত সম্বন্ধে উনি বলে দিয়ে গেছিলেন। আমরা জানি উনি শুধু পরমাণু কথাটা না, ওটা না, পুরো অ্যাটমিক স্ট্রাকচার, যেটা পরে ওই ডেনমার্কের বিজ্ঞানী নিলস বোর অফিসিয়ালি উনি এস্টাবলিশ করেন, কিন্তু তার বহু আগেই। যেমন আমাদের আর্যভট্ট এই টোটাল আমাদের সোলার সিস্টেম সম্বন্ধে বলে গেছিলেন নিউটনের বহু বছর আগে, কিন্তু আনফর্চুনেটলি তিনি সেই জায়গাটা, তার প্রতিষ্ঠা তিনি পাননি। সেটা যেহেতু তারা শাসক, ইউরোপিয়ান আমেরিকানরা তারা পেয়েছে, এবং সব ক্ষেত্রেই তাই। তা শিক্ষা কিন্তু ভারতে বহু হাজার বছর আগে থেকে ছিল। শিক্ষার কনসেপ্টটাই ভারতে। তবে কি, ভারতের গুরুকুল শিক্ষা পদ্ধতিটা, যেটা এখন আবার আধুনিক ডাল্টন এডুকেশন যেটাকে বলা হয়, হেলেন পার্কসুইট বলে একজন ভদ্রমহিলা, এর পিছনে একটা হিস্ট্রি আছে। হিস্ট্রিটা কীরকম? ফ্রান্সে ফ্রেঞ্চ রেভলিউশন যখন হয়, ফরাসি বিপ্লব যখন হয়, কী হয় দেখবে, যে কোনো যখন বিপ্লব হয় না, এই যে সমুদ্র মন্থন আমাদের যেমন হয়েছিল, এই সমুদ্র মন্থনের পর, মন্থন একটা সমাজের মন্থন, আমাদের যেমন আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক, সেটা ফ্রান্সে শুধু সামাজিক এবং রাজনৈতিক হয়েছিল। তার ফলে কি হয়েছে, প্রচুর ট্যালেন্ট, হঠাৎ খুব মেধাবী একটা গ্রুপ উঠে এসেছিলো। কিন্তু মজার জিনিস কি জানো, এটা আমাদের দেশে এখনও নেই আনফর্চুনেটলি, সেটা ইউরোপে তখন ছিল না। তখন ইউরোপে এডুকেশনে কিন্তু একদিকে ইটালি, রোমের পর, প্রাচীনকালে রোম, তারপরে ফ্রান্স, ফরাসি,
তারাই শিক্ষা ব্যবস্থা 1 নম্বর ছিল। ইংল্যান্ডে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি অক্সফোর্ড অনেক পরে হয়, ইংল্যান্ডের লোকরা সব ফ্রান্সেই পড়তে যেত। তো এখন ঘটনা হচ্ছে এই ফ্রেঞ্চ রেভলিউশনের পরে মানে ব্রাঞ্চ অফ স্কলার, ব্রাঞ্চ অফ মেরিটোরিয়াস যারা, তারা উঠেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ওরা একটা সমীক্ষা নিয়ে দেখছে যে যারা খুব ভালো মেধাবী ছেলে, খুব ইন্টেলিজেন্ট, কিন্তু তারা পড়াশোনায় ভালো না। এবং এটা একটা অদ্ভুত জিনিস, জানো তো, মানে অ্যাকর্ডিং টু ডাল্টন এডুকেশন বা এই হিউম্যান সাইকোলজি বা যারা শিক্ষার সাইকোলজি, এডুকেশন সাইকোলজি নিয়ে পড়াশোনা করে, বিনে সাইমন থিওরি, তুমি যদি পড়ো তুমি জানো, বিনে সাইমন স্কেল যেগুলো বলা হয়, তাতে বলা বুদ্ধির অভিক্ষা, তাতে বলা হয় যে দেখা গেছে গবেষণা করে যে যারা বেশি ইন্টেলিজেন্ট তারাই অমনোযোগী হয় পড়ায়, তারা বেশি অমনোযোগী, রেজাল্ট খারাপ করে যারা বেশি ইন্টেলিজেন্ট। সেই তুলনায় যারা একটু কম বুদ্ধিমান, অ্যাভারেজ ইন্টেলিজেন্ট, তারাই কিন্তু রেজাল্ট ভালো করে এবং তারা বেশি সফল হয়। মানে সমস্যাটা কি হচ্ছে দেখবে, এই ফ্রান্সে কি হলো, দেখা গেল সব স্কুলে প্রচণ্ড খারাপ রেজাল্ট শুরু হলো এবং কলেজে, তখন ওরা দুজনকে ডাকলেন, একজন হচ্ছে আলফ্রেড বিনে, অ্যান্ড্রু সাইমন, অর্থাৎ বিনে সাইমন, এই দুজনকে একটা এডুকেশনাল সমীক্ষা চালাতে বললেন। তারা সমীক্ষা চালালেন, ফ্রান্সের যত ইউনিভার্সিটি স্কুল আছে সমীক্ষা চালিয়ে তারা এই বিষয়টা উপনীত হলো যে সবচেয়ে ইন্টেলিজেন্ট ছেলেরা ক্লাসে তারাই সবচেয়ে অমনোযোগী এবং সবচেয়ে খারাপ ব্যবহার, সবচেয়ে খারাপ রেজাল্ট করছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমরা জানি যে শঙ্করাচার্য মাত্র 6-7 বছরের মধ্যে বেদ হজম করে ফেলেছেন, 12 বছরের মধ্যে উনি সব কমপ্লিট করে ফেলেছিলেন। যেমন স্বামী বিবেকানন্দ বইয়ের পাতা উল্টেই সব উনি করতে পারেন, সব উনি মানে আত্মস্থ করে ফেলতে পারতেন। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইলস্টোন গুনতে গুনতে উনি পুরো একটা সাবজেক্ট বিষয় উনি আয়ত্ত করে ফেলেন। অর্থাৎ কি, মানে আমরা সবাই মানুষ, কিন্তু কি হয়, জেনেটিক ইনপুট সবার সমান হয় না বা তার বিকাশটাও সমান হয় না। এই যে আমাদের যে এখানে গ্রে ম্যাটার থাকে, সেটার ইউজ অ্যাভারেজ করলেও কিছু কিছু লোক তার ইউজ বেশি করে ফেলে। সেই জন্য সে আইনস্টাইন হন, রবীন্দ্রনাথ হন, স্বামী বিবেকানন্দ হন, শঙ্করাচার্য হন, এরকম ব্যাপার হয়। তো এই ক্ষেত্রে দেখা গেছে যারা এক্সট্রাঅর্ডিনারি, যারা একটু বেশি ইন্টেলিজেন্ট, আনফর্চুনেটলি আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, তাদের জন্য কোনো শিক্ষা নেই। কি হয়, তারা যে কোনো জিনিস খুব কুইক দেখেই শিখে ফেলে। এবার কি হয়, ওটা যদি তুমি আবার তাকে পড়াতে যাও, তখন না তার কাছে এটা ব্যাকডেটেড মনে হয়, দূর এই তো আমি জানি, এবার কী শিখবো। ফলে সে এটাকে ইগনোর করে বা আন্ডার এস্টিমেট করে সে এটাকে পড়েই না, বিষয়টা ভুলেই যায় এবং তারা খারাপ রেজাল্ট করে। এটা কিন্তু আমি নিজে উপলব্ধি করে দেখেছি এই জিনিসটা হয়। অর্থাৎ আনফর্চুনেটলি দেখা গেছে যে যারা প্রতিভাবান এবং খুব ইন্টেলিজেন্ট বা এক্সট্রাঅর্ডিনারি, তাদের জন্য কোনো শিক্ষা ব্যবস্থা নেই। কিন্তু সেটা আমাদের গুরুকুলে ছিল বলেই অর্জুনকে তীর ধনুক ধরিয়েছিলেন, ভীমকে গদা ধরিয়েছিলেন, যুধিষ্ঠিরকে ভালা ধরিয়েছিলেন। হ্যাঁ, কেন? ওনারা জানতেন কাকে দিয়ে কী করতে হবে। কারণ তারা ওই বললো না, গুরু 24 ঘন্টা মনিটরিং করতেন এবং তাদের কাউন্সিলিং করতেন। এখন এই এডুকেশনের কাউন্সিলিং করা হয়, কিন্তু এখন কাউন্সিলিং কী হয়, তুমি একটা কাউন্সিলরের কাছে গেলে সে কিছু প্রশ্ন করবে, কিছু ইন্টারভিউ নেবে, একটা মনস্তাত্ত্বিক কিছু থাকে, বিষয়ভিত্তিক কিছু প্রশ্ন করে একটা অ্যাভারেজ একটা কনক্লুশন আসবে। কিন্তু গুরুরা তারা কাউন্সিলিং কিন্তু 24 ঘন্টা করতেন। 24 ঘন্টা ওনারা মনিটরিং করতেন যে কোন ছাত্র কী ভাবছে, কী করছে, কী কারণ, কী হেতু, যার জন্য তাদেরটা অনেক বেশি নিখুঁত হতো। এবং উনি প্রত্যেক মুহূর্তে ছাত্রকে স্টাডি করে বুঝতে পারতেন এই ছাত্র এইদিকে ন্যাক বা এই দিকে সম্ভাবনা আছে, অর্থাৎ তাকে এই দিকে গাইড করো একদম। কিন্তু সেটা কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থায় মানে এই ব্যবস্থাটাই নেই, চাপিয়ে দেওয়া হয়। মানে আমাদের শিক্ষা ব্যবস্থা গাধা ঘোড়া এক দর হয়ে যায়। ঘটনাটা হচ্ছে এবার তার মধ্যে কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়। এবার যে রেজাল্ট খারাপ করছে মানে সে খারাপ ছেলে, একদম ভুল কথা। আমি একটা এই বিষয়ে ছোট্ট জানতে চাইছি যে আমরা সাধারণত দেখেছি, আমি একটু সরি সুমন দা একটু করছি, যে যারা ইতিহাসের টিচার হবে বা যারা ম্যাথসের টিচার হবে, আমাদের মূল্যায়নটা কীরকম হচ্ছে যে ইতিহাসের টিচার সেই ইতিহাসের পরীক্ষার সঙ্গে সঙ্গে তার মাধ্যমিক অবধি সে অঙ্কটা করেছে, কিন্তু যখন সে মানে ইতিহাসের টিচার হিসেবে কলেজের পরীক্ষা দিচ্ছে বা নেট সেট দিচ্ছে, তখন তাকে সে মাধ্যমিকের ম্যাথস করতে হচ্ছে। তার মধ্যেখানে সে অনার্স করেছে, মাস্টার্স করেছে শুধুমাত্র ইতিহাসের সাবজেক্ট নিয়ে, কিন্তু পরীক্ষাতে তাকে স্ট্যাটস করতে হচ্ছে। তার 3টে পেপার থাকছে, মানে সেই পেপারগুলোকে তাদের আবার সেই অঙ্ক করতে হচ্ছে তাদেরকে। মানে এইটাই বলতে চাইছি যে সামঞ্জস্যতা নেই, যে আমি যেটা শিখছি
সেটা নিয়ে আমি চলতে পারছি না, যেটা নিয়ে আমি সামনে এগিয়ে যাব আমাকে আবার পিছনের পড়াশোনাটার মধ্যে আসতে হচ্ছে। মানে ব্যক্তির কতটা স্বাতন্ত্র্য, মানে কোন ব্যক্তির কতটা ক্যাপাসিটি, কোন ব্যক্তি নিজের পছন্দ সাবজেক্টটাকে চয়েস করতে পারছে, কিন্তু সেই বিষয়ে আমাদের স্টুডেন্টেরই কোনো রকম এখানে ভূমিকা নেই। এটাই কি সুমনদা বলতে চাইছেন? একদম ঠিক। এবং ঘটনা হচ্ছে কি, আসলে এটাও একটা কনস্পিরেসি। ব্রিটিশরা কি চেয়েছিল, আমাদের একটা ক্লার্ককে করণিক বলা হয়, মানে একটা স্লেভ রেসে পরিণত করতে। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি পড়াশোনাটা আমাদের ভারতবর্ষে যে এডুকেশন ব্রিটিশরা এটা করেছে, আমরা কিন্তু পড়াশোনা করি স্লেভারি করার জন্য, হ্যাঁ, দাসত্ব করার জন্য। আমরা কি করি, চাকরি কথা মানে কি, চাকর হব কারো, তাই তো? সেই চাকর হয়তো কেউ বিল গেটসের হবে, কেউ হয়তো ঝুনঝুনওয়ালার হবে, কিন্তু সে চাকরি। আমি কি করি, চাকুরি করি। মানে আমাদের চাকর তৈরি করার জন্য শিক্ষা ব্যবস্থা, আমাদের কিছু ইনভেন্ট করার জন্য, পৃথিবী মানব সভ্যতায় কিছু দেওয়ার জন্য কিন্তু শিক্ষা ব্যবস্থা না। সেই জন্য দেখা যাচ্ছে যে ইতিহাস নিয়ে পড়ছে তাকে আবার ম্যাথমেটিক্যাল অ্যালজেব্রা পড়ে, তো সেটা কোন কাজে লাগবে? এই যে আমার ব্যক্তিগত আমার বাবা, উনি বলতেন, উনি ইকোনমিক্স নিয়ে অনার্স করেছিলেন, উনি তারপরে একটা চাকরি পেয়েছিলেন যেখানে হয়তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট দেখতে হতো। উনি বললেন যে আমি যে ইকোনমিক্স নিয়ে পড়েছিলাম, আমি যেই ডিপার্টমেন্টে চাকরি করেছি, ওর একটা পাতাও লাগেনি, ওই বিদ্যাটা একটা পাতাও লাগেনি। এই যে দেখবে তুমি, এই আজকে তুমি যাও যে কোনো একটা, ধরো রেলে বা কোনো একটা গভর্নমেন্ট সেক্টরে আর কি, সরকারি জায়গায় করণিক বা যারা ক্লার্ক আছে, তারা অনেক গ্র্যাজুয়েট, ইভেন পোস্ট গ্র্যাজুয়েটে আছে। কি করছে তারা? অ্যাকাউন্টস মেনটেন করছে। কি করছে? ওই কোনো একটা শিট তৈরি করছে। তাদের কি পাতি যোগ বিয়োগ গুণভাগ করে, তাও কম্পিউটারে করছে। সেই লোকটা কিন্তু দেখা যাচ্ছে সে হয়তো ইংলিশ অনার্স পড়েছে, সেই হয়তো শেক্সপিয়ার, সেই বায়রন, কিটস, শেলি ঠেলি পড়ে সারা রাত জেগে ঘাম ফেলে মাথা খারাপ করে বাবার মারকে কত কিছু গুরু মানে শিক্ষকের কাছে গালাগালি খেয়ে কত কিছু শিখেছে, গিয়ে চাকরি করছে কি, এই ব্যালেন্স শিটটা এত টাকা হয়েছে কোম্পানির, এই কি লাভ হলো, এই হলো। তো এইটা শেখার জন্য এত কিছু পড়ার তো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। তো এর জন্য কি a+b² জানার দরকার ছিল? তুমি বলো। আজকে ওই ইয়েতে গিয়ে কোম্পানি থেকে ব্যালেন্স শিট তৈরি করার জন্য, তার জন্য a+b² ফর্মুলা কী কাজে লাগবে, বা a³ ফর্মুলা কী কাজে লাগবে, a³b³ ফর্মুলা কী কাজে লাগবে? লাগবে না তো। আর তার জন্য সায়েন্স পড়ে ক্যালকুলাস পড়ার দরকার আছে? ক্যালকুলাস ম্যাথ দরকার নেই তো। আচ্ছা, এইবার তার মানে কি, মানে এই ব্রিটিশ শিক্ষাটা তৈরি করেছিল আমরা স্লেভ তৈরি হব, মানে একটু ইন্টেলেকচুয়াল স্লেভ, মানে আমরা একটু শিক্ষিত ভাব থাকবে, গন্ধ থাকবে, হ্যাঁ, কিন্তু আমরা অ্যাকচুয়ালি স্লেভ। তাহলে কি ওদের ইচ্ছা মতো যখন যে ডিপার্টমেন্টে দরকার আমাদের নিয়ে কাজ করাতে পারবে। এইটা হচ্ছে আসল লক্ষ্য।